আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক দিগন্তে নতুন মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে নেতৃত্বের সংকট কেটে যাওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রাখবেন তারেক রহমান। তার দেশে ফেরা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। খড়ের সাক্ষী হওয়ার জন্য দীর্ঘ ১৭ বছরের বেশি নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তিনি। এরপর লাল সবুজ পতাকার রঙে সাজানো বাসে চড়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পথে রওনা হন তিনি। পথে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। ৩০০ ফিটের সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সেখানে জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিরাপদ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দেন। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে এটা একটি মাইল ফলক। যদি তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তাহলে পরে তাকে সকল মত, সকল পথ, সকল ধরনের মানুষকে নিয়ে দেশটা করতে হবে। এবং এক্স্যাক্টলি উনি সেই কথাটাই বলেছেন, সব কিছুর মানুষ নিয়ে একটা ঐক্যমত্য সৃষ্টি হতে পারবে তার নেতৃত্বাধীনে, যদি তিনি বিচক্ষণ হন। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে জাতির নেতৃত্বের যে সংকট ছিল তা কেটে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক রহমানের যে প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিংবা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা উৎসবমূলক এগুলো নিশ্চিত করতে গেলে, অথবা মানুষের যে অংশগ্রহণ, সেই জায়গাটিতে আমি মনে করি যে তারেক রহমানের এই দীর্ঘদিন পরে দেশে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অগ্রযাত্রা মসৃণ হওয়ার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। মানে দেশে যে মবের একটা কালচার শুরু হয়েছিল বা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি হয়েছিল, আসলে দেখুন এগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। তারেক রহমান এসেছেন এবং বিএনপির হাল ধরবেন। বিএনপি একটি বড় দল, তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে দেশের রাজনৈতিক জায়গাতে আরও স্থিতিশীলতা তৈরি হবে। তারেক জিয়ার অনুপস্থিতিতে তারা নিজেরাই অনেকে চাঁদাবাজি করেছে, নিজেরাই অনেকে দখল করেছে। এখন আমার ধারণা যে তার উপস্থিতিতে এটা কমে আসবে। তারেক রহমানের বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে জুলাই পরবর্তী যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, যে সুশাসনের কথা বলা হচ্ছে, যে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সেই জায়গাটিতে উনি আসলে নেতৃত্ব দিতে পারবেন। এবং উনি গতকাল সেই আহ্বানটি করেছেন, দেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র নির্মাণের কথা বলেছেন। শুধু ক্ষমতার জন্য রাজনীতি না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জাতিকে নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। শরীফ ওসমান হাদী হত্যার খুনিদের বিচার সহ ৩ দফা দাবিতে শাহবাগের একটি অংশ অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের বলেন, ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন। হাদী হত্যার বিচারে সরকারের আগ্রহ নেই বলে অভিযোগ করেন ওসমান হাদীর ভাই ওমর বিন হাদী। বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুমকি দেন। তারা বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে। এর সমাবেশে আপনার অনুষ্ঠান গ্রহণ করবেন, একদিন যদি থাকেন আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না। এটা আমাদের কথা না, এটা আমাদের ওয়াদা। শহীদ ওসমান হাদীর ইনকিলাব মঞ্চ এবং তার ইনকিলাব কালচারাল সেন্টার, এইটা কারোর টাকায় হয় না, এটা জনগণের টাকায় হয়েছে। সুতরাং যখন জনগণই সিদ্ধান্ত নেবে যে তার খুনের ব্যাপারে তারা কোন সিদ্ধান্ত নেবে।
এ ব্যাপারে আরো জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং সেই অবরোধের কারণে ওই এলাকায় যানজটের কি অবস্থা সেটাই জানাবেন। সাথে জানাবেন, আমরা জানি যে তারেক রহমান 11টার সময় ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন, তার যাওয়াকে কেন্দ্র করে সেই এলাকায় কোনো রকম স্পেশাল কোনো সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা তারা অবস্থান নিয়েছিলেন গতকাল থেকে সারা রাত তারা এখানে অবস্থান করেছেন। তবে কিছুক্ষণ আগে তারা এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছেন, যেহেতু তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন, সেজন্যই ছাত্র দলের সঙ্গে তারা কথাবার্তা বলে 2 ঘন্টার জন্য তারা এই জায়গাটি ছেড়ে দিয়েছেন। এখন এখানে অবস্থান করছেন ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে, সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশের যে কয়েকটি কলেজ, তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে তারেক চলে যাওয়ার পর ওসমান হাদির যারা সমর্থক রয়েছে ইনকিলাব মঞ্চ বিশেষ করে, তারা আবার এখানে এসে অবস্থান নিয়ে তারা তাদের দাবিগুলো জানাবেন। এবং তারেক রহমানের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থার লোক কর্মীদেরকে দেখেছি যে তারা এখানে অবস্থান নিয়ে পুরো জায়গাটি ঘিরে রেখেছে। এবং শাহবাগের কিন্তু 3 পাশের চলাচল বন্ধ রয়েছে, শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল হয়ে হাইকোর্টের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়, মৎস্য ভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কেবলমাত্র যান চলাচল করছে। এবং এই শাহবাগের মোড়টিকে বন্ধ রাখা হয়েছে যেহেতু তারেক রহমান আসবে, এবং নেতাকর্মীরা চেষ্টা করছেন যাতে সুশৃঙ্খলভাবে তার গাড়িটি এসে এখানে সুন্দরভাবে তিনি কবর জিয়ারত করে চলে যেতে পারেন। বিগত দিনগুলোতে যেভাবে ভিড় হয়েছিল সেটি হয়ে যেন সময় বিলম্ব না হয় সেই কথাটি বলছেন। আরেকটি বিষয়, আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি, তারা তাদের যে প্রস্তুতি সেই বিষয়ে বলেছেন। এবং রাজনীতির যে নতুন ধারা, এইখানে ওসমান হাদির যারা বিশেষ করে ইনকিলাব মঞ্চ ছিল তাদের সঙ্গে কথা বলে তারা জায়গা ছেড়ে দিয়েছেন এবং এই তারেক রহমান চলে যাওয়ার পরে আবার তারা এখানে এসে বসবেন, সেই বিষয়গুলোকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। এবং সভাপতি তিনি বলেছেন যে এই ওসমান হাদির যে বিচারের দাবি, সেই বিচারের দাবিতে সেখানে যেন কোনো অনুপ্রবেশকারী কেউ প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে ইনকিলাব মঞ্চকে তিনি সতর্ক করেছেন যে হাদির হত্যার যে বিচারের দাবি সেটি ছাত্র দলও করছে এবং সবাই তার আসলে আসামিদের দ্রুত ধরে বিচারের বিষয়টি কথা বলছেন, কিন্তু সেখানে অনুপ্রবেশকারী যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে বলেছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আজও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক কর্মসূচি রয়েছে। সকাল 11টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এ সময় তারেক রহমানের সাথে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাবেন তারেক রহমান, সেখানে জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। তবে নির্বাচন কমিশনে নাকি থানা নির্বাচন অফিসে গিয়ে তারেক রহমান ভোটার হবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরপর রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে তার। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্র দল সর্বোচ্চভাবে রাজপথে ছিল হাদির বিচারের দাবিতে এবং আমরা কিন্তু কর্মসূচিও দিয়েছি। ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের চারদিক, কোথাও কোথাও ঝরছে বৃষ্টির মতো কুয়াশার ফলে প্রকৃতি প্রাণীদের ওপর নেমেছে কুয়াশা বিপর্যয়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এই অবস্থায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম, পাবনা ও ঈশ্বরদীতে 11.2 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 11.5 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় 11.6 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল, দিনাজপুর ও হিলিতে 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। শীতে মানুষের দুর্ভোগের কথা জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট।
সম্রাট, তীব্র শীত এবং ঘন কুয়াশায় জনজীবনে কতটা প্রভাব ফেলেছে এবং যারা এই দুর্ভোগে পড়েছেন তারা কিভাবে এটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন? জি ফারজানা তানি, আপনি যেমনটি বলছিলেন যে জনদুর্ভোগ এখন উত্তরাঞ্চল সহ কুড়িগ্রামে অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের একটু দূরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন ঘন কুয়াশায় ছেয়ে আছে এখনও গোটা জনপদ। এখন প্রায় বেলা 10টা পার হয়ে গিয়েছে, কোনো সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তো আমরা দেখেছি যে কুড়িগ্রামে এই যে কনকনে ঠান্ডা এবং হিমেল হাওয়া, এতে কিন্তু সাধারণ মানুষ সহ মানুষের যে জীবনযাত্রা এটা ব্যাহত হয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটেও বেশ ফাঁকা, কারণ মানুষ যে ঘর থেকে বের হবে তারা কাঁথা কিংবা লেপ মুড়ি দিয়ে ঘরের মধ্যে আছেন, কিন্তু বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না। অনেকেই এই ঠান্ডায় বেশ অসুস্থ হয়ে পড়ছেন। তো আমরা জানতে পেরেছি গত 24 ঘন্টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল 250 শয্যার জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হয়েছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক। তো এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন। নদীর তীরবর্তী এলাকায় বেশি হিমেল হওয়ার কারণে যারা সেখানে বসবাস করেন, সেই চরাঞ্চলের প্রায় আমরা বলি যে কুড়িগ্রাম জেলায় 450 শতাধিক চর রয়েছে, এখানকার মানুষের কষ্ট এখন অত্যন্ত চরমে পৌঁছেছে। তো শীতবস্ত্রের কথা যদি বলি, কুড়িগ্রামে শীতবস্ত্র যে বিতরণের যে কথাটি আমরা জেনেছি, জেলা প্রশাসন থেকে সরকারিভাবে এ পর্যন্ত 22,000 কম্বল 9টি উপজেলায় প্রদান করা হয়েছে, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় মানুষের যে প্রয়োজন সেটা অত্যন্ত নগণ্য বলে আমি মনে করি। তো আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আর কয়েকদিন পরে শুরু হবে বোরো আবাদ। এখানে বোরো বীজতলা যেগুলো গজিয়ে উঠেছে, প্রায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে 5,545 হেক্টর জমিতে বোরো বীজতলা চাষ করা হয়েছে, কিন্তু এই ঘন কুয়াশা এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। তো আমরা আসলে এখন সব মিলে কুড়িগ্রামে যে কুয়াশা এবং ঠান্ডা এটা অত্যন্ত দাপট দেখতে পাচ্ছি। কুড়িগ্রামের রাজারহাট স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র সরকার জানিয়েছেন যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এটা গত 4 দিন ধরে 10 থেকে 11 ডিগ্রি বা 12 ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। তো তা নিয়ে এই ছিল কুড়িগ্রাম থেকে শীত নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের উপর মাওয়ামুখী লেনে যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দেশের 2 জেলায় 3 জন নিহত ও 3 জন আহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার দুমড়ে মুচড়ে 8 মাসের শিশুসহ একজন মা নিহত হয়েছেন। এ সময় চালক সহ আরও 2 জন আহত হয়েছেন। তাদেরকে মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে সাথে থাকা তার নাতনি। গতকাল বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটির ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজ আগুনে ভস্মীভূত হয়েছে। সেন্ট মার্টিনগামী যাত্রী নিতে ঘাটে নোঙরের পূর্বেই জাহাজটিতে আগুন ধরে যায়, তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর। জাহাজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আওয়ামী লীগ সরকারের তলানিতে রেখে যাওয়া অর্থনীতি উদ্ধারে চলতি বছরের শুরুতে গতি থাকলেও জুন শেষে তা থমকে আছে। ফলে সারা বছর অব্যাহত ছিল উচ্চ মূল্যস্ফীতি। এনবিআর, পুঁজিবাজার সংস্কার সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা মনে করেন যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ কমানো গেলেও এর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাংকিং খাত, রিজার্ভ এবং টাকার বিনিময় হারে কিছুটা অগ্রগতি হলেও নতুন সরকারের কাছে নানা চ্যালেঞ্জ থাকবে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2025 সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি ছিল মূলত আর্থিক স্থিতিশীলতা এবং মৌলিক খাতগুলোকে টিকিয়ে রাখার দিকে। প্রযুক্তি ও পরিবেশগত কারণে নতুন দিগন্ত উন্মোচিত হলেও পথ কঠিন করে তোলে বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক চাপ। একদিকে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে বেশি দামে খাদ্যপণ্য আমদানি, সব মিলিয়ে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়নি। এবছর আশা করছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে, কিন্তু কমে নাই। সবকিছুর দাম এমনি চড়া। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস দিয়ে দাম বাড়ালেও জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে ছিল ঘাটতি। পাশাপাশি আগের সরকারের মতো উচ্চমূল্যে এলএনজি আমদানি সহ নানা চুক্তির ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংকটে ছিল ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনীতি। এতে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে যায় 4% নিচে। ব্যাংকিং কিছু প্রবলেম, তারল্য সংকট, ডলার সংকট, তারপর অবকাঠামোগত যে প্রবলেম আমাদের বরাবরই যেটা আছে, সেটার কিন্তু উন্নয়ন কিন্তু হয়নি। ওভারঅল ব্যবসার কিন্তু সামগ্রিক কোনো উন্নতি আমরা দেখিনি এই 2025 সালে। 2024 সালে রিজার্ভ ছিল 2000 কোটি ডলারের নিচে, আর চলতি মাসের 17 ডিসেম্বর রিজার্ভ ছাড়িয়েছে 3,250 কোটি ডলারে। মূলত রপ্তানি আয় বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের উন্নতি এবং অন্তর্বর্তী সরকারের কিছু ব্যবস্থার কারণে রিজার্ভ স্থিতিশীলতা ফিরে পেয়েছে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। খেলাপি ঋণ হ্রাস, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করা, বিশেষ করে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূত প্রক্রিয়াকরণ কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার। বছরব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ব্যাংক খেলাপি ঋণ। এর পরিমাণ বেড়ে গেছে 6.5 লাখ কোটি টাকার মতো। তবে সরকার ডাউন পেমেন্ট শিথিল করে সুদ মওকুফ ও মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এবছর ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নতুন মডেল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আইএমএফ, এডিবি ও জাইকা থেকে ঋণ ছাড়ে অর্থনীতিতে এসেছে স্বস্তি। যদিও আইএমএফ এর কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় প্রতিশ্রুত ঋণের 5ম ও 6ষ্ঠ কিস্তির টাকা না দেওয়ার কথা বলছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু খাতে সংস্কারের পরিকল্পনা করলেও বাস্তবায়ন হয়েছে মুষ্টিমেয়। ব্যাংকের তারল্য সংকট সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সরবরাহ আগের মতোই রয়ে গেছে। এনবিআর সংস্কারের জায়গাটি, যেটি বলা হয়েছিল যে স্বাধীনভাবে দুটো অর্গান হিসেবে কাজ করবে, সেটি ঘোষণার ভিতরেই এই বছরটি শেষ হলো। কার্যত এখনো সেই জায়গায় অনেক রকমের কাজ করার বাকি আছে। কিছু কিছু জায়গায় কিছু সংস্কার, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে থেকে যাওয়া, এরকম একটা অর্থনৈতিক কাঠামো সম্ভবত নতুন সরকারকে নিয়ে তার এই অর্থবছরের বাকি সময়টি হয়তো শেষ করতে হবে, যেটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে 50% মার্কিন ট্যারিফ আরোপিত হলেও 20% নামিয়ে আনার বিষয়টি ইতিবাচক বলছেন তারা। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়টি মানবিক অধিকার রক্ষা এবং বিশ্বব্যাপী পণ্য বিক্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীদের আপত্তির পরও 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার সরকারের সিদ্ধান্তকেও ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। অযৌক্তিকভাবে লোকসান দেখিয়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধের ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নেতাদের। তারা বলছেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় কয়লা ব্যবহার হচ্ছে না, আবার সরকার নির্ধারিত মূল্যে কয়লা কিনছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে বন্ধ হওয়ার শঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত এই খনি। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্য ও চিত্রে সুলেমান কবিরের রিপোর্ট। 2005 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। শুরুতে এখানকার কয়লা স্থানীয় ইট ভাটা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হলেও পরবর্তীতে শুধুমাত্র বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের সিদ্ধান্ত নেয় সরকার।
তবে বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় ব্যবহার হচ্ছে না কয়লা। সুযোগ বুঝে সরকার নির্ধারিত $176 পরিবর্তে 91 থেকে $160 টন মূল্য পরিশোধ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে লোকসান দাঁড়িয়েছে প্রায় 1200 কোটি টাকা। শঙ্কা দেখা দিয়েছে খনি বন্ধের অনিশ্চয়তায় পড়েছে 25,000 শ্রমিক পরিবার। যেটা তাপ বিদ্যুৎ কলামে যেটা লাগবে পরিমাণ সেটা নিয়ে যেটা বাইরে থাকবে সেটা বিক্রি করে দেবো। কয়লা বিক্রি করলে হারা কিছু বাঁচমো, কাজকর্ম করবো। কয়লা যদি সরানো না হয় বড় বিপদের আশঙ্কায় আমাদের এলাকাবাসী। সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে কয়লার মূল্য পুনর্নির্ধারণ, অযৌক্তিক মূল্যহ্রাস বন্ধ সহ 7 দফা দাবিও জানান শ্রমিক নেতারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অন্যায়ভাবে $104-5 পেমেন্ট দিয়ে কয়লা খনিকে ধ্বংস করবার চক্রান্তে লিপ্ত। $176 কয়লার মূল্য পরিশোধ করতে হবে, এটা আমাদের দাবি, শ্রমিকের দাবি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মূল্য নির্ধারণ করে সংকট সমাধানের আশ্বাস খনি ব্যবস্থাপনা পরিচালকের। খরচ দিয়ে আমরা একটা কম্পারিজন করে যদি কয়লার দাম যেটা হবে সেইভাবে আমরা নির্ধারণ করতে পারি। তো এগুলো এখন আলোচনার পর্যায়ে আছে, খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারব। বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা 2,20,000 মেট্রিক টন। তবে বর্তমানে ঝুঁকিপূর্ণভাবে মজুদ রয়েছে 5 লাখ মেট্রিক টন কয়লা। সুলাইমান কবির, RTV। ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার জোরদার করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল ও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ব্যাংকের উপর নজরদারি বৃদ্ধি এবং স্বচ্ছতার জোরদারে একাধিক নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রপ্তানি আয় বৃদ্ধি, প্রবাসী আয় আনুষ্ঠানিক চ্যানেলে আনার উদ্যোগ এবং আমদানি ব্যবস্থাপনায় শৃঙ্খলার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিনিময় হার ব্যবস্থাপনায় সমন্বয় ও বাজার ভিত্তিক সিদ্ধান্ত রিজার্ভ পুনর্গঠনে সহায়ক হয়েছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।